আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। পর্ব 9 ও 10। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছিল। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে, এখনো নাক টানছে আর জোরে জোরে শ্বাস চালাচ্ছে। আবির গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করছিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘের অভিব্যক্তি। চিবুক নামিয়েছে গলায়, হাত পা কাঁপছে, ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে। আবির আচমকা মেঘের বাহুতে ধরল, একটানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হলো, হৃৎপিণ্ড ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতেও পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পেল না। কিভাবে বলবে? আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাইতে তার ভেতর থেকে এমনিতেই কান্না এসেছে। মেঘ মাথা নিচু করে চুপ হয়ে রইল। আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরেতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে এতক্ষণ মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানালো। তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসনি কেন? মেঘ নিস্তব্ধ নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরকে এত কাছাকাছি দেখে মেঘের শ্বাস বন্ধ হওয়ার হাল হলো। আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে 2 কদম পিছিয়ে গেল মেঘ। কিন্তু পিছনে আর জায়গা নেই। দরজার পাশে পিলারে পিঠ ঠেকল। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহ। পায়ের পাতা শিরশির করছে। সরে যেতে চাইল সামনে থেকে। আচমকা আবির দুহাত পিলারের দুপাশে চেপে ধরল। কিছুটা ঝুঁকে মেঘের মুখোমুখি হলো। আবিরের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোড়েনের পর পড়ে গেল মেঘ। বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে, যার শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে না। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালিয়ে বেড়িয়েছিস, এখন দেখব কতটা পালাতে পারছিস। আবিরের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল। এই কথা শুধু মেঘের শরীরে হাই ভোল্টেজ ঝাঁকুনি দিল। মেঘ বক্ষ স্পন্দন জোরালো হতে শুরু করেছে। আবির সরু নেত্র অষ্টাদশীর পানে তাকিয়ে আছে। আবির টালমাটাল অবস্থা বুঝতে পেরে সামনে থেকে সরে গেল। আবির শক্ত কণ্ঠে ফের বলল, রুমে যা। আবিরের সরে যাওয়ার স্বস্তি পেল মেঘ। বারবার দীর্ঘশ্বাস ফেলতে শুরু করল। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল।
ঘুটঘুটে অন্ধকার সিঁড়ি। পেছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো, আবির ভাই। আবির উল্টো দিকে ফিরে ছিল। ডাক শুনে ঘুরে বলল, হুম। আবির ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্মিত কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানারা যদি আমাকে ধরে ফেলেন? আবির কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির মেঘের কথায় হাসছে ভেবে মনে মনে খুশি লাগছে মেঘের। আবিরের হাসির শব্দে মেঘ অবাক চোখে তাকালো। এতক্ষণে আবিরের হাসি গায়েব। আবির অকস্মাৎ ঠান্ডার স্বরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল? আবিরের এমন কথায় মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবির সাহসে বলে উঠল, তুই যা, আমি পেছনে আছি। আবির কিছু বলার মেঘ কিছু বলার সাহস পেল না। 2 সিঁড়ি নেমে হঠাৎ কিছু ভেবে থমকে দাঁড়ালো। আবির নিরুদ্বেগ কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘে দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল। মনে তীব্র সাহস নিয়ে পিছন ফিরে তাকালো। আবির ছাদের দরজার পাশে দাঁড়িয়ে। 6 ফুট লম্বা, তার উপর মেঘ বেশ অনেকটা সিঁড়ি নেমে গেছে। এখান থেকে আবিরের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতন মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি সিগারেট খান কেন? মেঘের কথায় আবির যেন ছোটখাটো টাসকি খেল। মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল, তার জবাবদিহি কি তোকে দিতে হবে? মেঘ আবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমি? এতটুকু বলেই থেমে গেল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামল না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডরে হাঁটছে। আবির পেছনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ির নিচে পর্যন্ত নামল। মেঘ পেছন ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো। আবিরের মনোযোগ মোবাইলে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরও একটি রাত কাটল নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগে সারা রাত জেগে থাকে। আর এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাটায়। নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছা, ভালোবাসা, প্রিয়জন সবকিছু নিয়েই ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবিরের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো মাথায় ঘুরছে। এসব ভেবে কখন ঘুমিয়েছে নিজেই জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার বলে ভালো মন্দ রান্না হয়েছে। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না। তবে আবিরের প্রতি ভয় কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির নেই দেখে মনটা কিছুটা খারাপ হচ্ছে, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবারে প্রাইভেটে 1 ঘন্টার পরীক্ষা থাকে। 1 সপ্তাহে যা পড়ায় তার ওপর পরীক্ষা থাকে। আজও 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সামনে এমপি নির্বাচন। তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন
দেওয়ার হবে। তানভীরের এখন সব এলাকা যেতে হচ্ছে, জনগণের সুবিধা অসুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ পরীক্ষা দিতে বেরিয়েছে। আজ একটু আগেই চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা: কিরে, হিটলার ভাইয়ের কি খবর? কিছু তো আর বলিস না। ছবি দেখাবি বলছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ: মুখে যা বলি তার সবটা কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গভীর রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে। কি যে একটা বাঁশ খেলাম। কেন, কি হয়েছে? মেঘ: কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম, আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা: ব্যাটার চোখ আছে, ভালো হয়েছে। গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবল, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি, তাহলে বন্যা আমায় এখানেই বালিচাপা দিয়ে দিবে। বন্যা আর মেঘ সিদ্ধান্ত নিচ্ছে ভার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। এর জন্য কোচিনে নতুন কারোর সাথে কথাই বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, আর বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরেও মেঘ আবির ভাইয়ের ওপর ক্রাশ খেয়ে ফেলেছে। এজন্যই বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে। এতক্ষণে স্যার চলে এসেছে। যথারীতি পরীক্ষাও শুরু হলো। 4টায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হচ্ছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝোলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ! মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে সেই দিকে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনতে পারল। আবির ভাইকে এভাবে দেখে আবারও নতুন করে ক্রাশ খেয়েছে। মেঘ মনে মনে ভাবছে, উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? কই সেই দিন তো মিম আর আদিকে ধমকে বলল কাউকে বাইকে ওঠাবে না, তার মানে আমাকেও নিশ্চয় ওঠাবে না। না ওঠাক, ওনার বাইকে উঠতে আমার বয়ে গেছে। কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানে কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন। আল্লাহ বাঁচাও। এসব হাজিবাজি ভাবায় ব্যস্ত মেঘ। অন্যদিকে বন্যা মেঘের হাত ঝাপটে ধরে আছে। আবির মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে। হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ওঠ। মেঘ অজানা ঘোরে আটকে আছে। আনমনে হাজিবাজি ভাবার ন্যায় ব্যস্ত। আবিরের কথা কানে গেল না। বন্যাও মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখছে। আগে কখনো এই ছেলেকে দেখেনি। বন্যা ও তানভীরকে অনেকবার দেখেছে, কিন্তু আবিরকে ঠিকমতো চিনে না। বন্যা মনে মনে আওড়ালো, এই ছেলেকে মেঘকে বাইকে উঠতে বলছে কেন?
বন্যা মেঘের হাতটা আরো শক্ত করে ধরে আছে। আবির এবার ধমকে উঠল, এই মেঘ, উঠতে বলছিলাম না? মেঘ এবার চমকে উঠল, গোল গোল চোখে তাকায়, পরপর দুবার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করল, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল। হয়তো আবিরের রাগী চোখ মুখ দেখে কিছুটা ভয়ও পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে। আবির মেঘের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এই, তুই কি কিছু খাস? মেঘ কপাল কুঁচকিয়ে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই? ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির আবারও বলল, বাইকে ওঠ। মেঘ আবিরকে বাইকে উঠতে বলেছে এটাও সম্ভব? মেঘ নিজের কানেতে বিশ্বাস করতে পারছে না। মেঘের হেলদোল নেই দেখে আবির বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই মেঘকে পরিয়ে দিল। তারপর পুনরায় বাইকে বসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুই কি উঠবি? এত কিছু না ভেবে মেঘ হাসি মুখে বাইকে উঠে বসল। আবিরের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে না তা নিয়ে দোটানায় আছে। এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠেছে, তারপর আবার আবির ভাইয়ের বাইক। আবির মেঘের মনের অবস্থাটা বুঝে শীতল কণ্ঠে বলল, ধরে বস, না হয় পড়ে যাবি। মেঘ কাঁপা কাঁপা হাতে আবিরের কাঁধে হাত রাখল। সঙ্গে সঙ্গে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গেল। এদিকে বন্যা নির্বাক চোখে তাকিয়ে দেখছে আর ভাবছে। মেঘের বর্ণনা কোনো ভুল ছিল না। আবির ভাই সত্যিই অসাধারণ। যে কোনো মেয়ে এক দেখেই ক্রাশ খাবে। কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল। মনের ভয়ে মেঘ আবিরের কাঁধ জোরে চেপে ধরল। মেঘের কান দিয়ে শ শ করে মৃদু বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আবির মেঘকে শপিংয়ে নিয়ে এসেছে ভাবতেই মেঘের আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এত খুশি রাখার জায়গা পাচ্ছে না। আবির মেঘকে নিয়ে একটা হেজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হেজাব চাইতেই দোকানদার জর্জেট হেজাবের বক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই। রবিবারে বলেছিল হেজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ একা শপিং-এ যায়নি কখনো। বড় আম্মুও এখন শপিং করে না। তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিং-এ গেলে হেজাব নিয়ে নিবে। মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করছে। তারপর আবিরের দিকে জিজ্ঞাসা করলো, এই তিনটা নিব? আবির মেঘের প্রশ্নের উত্তর দিল না। দোকানদারকে জিজ্ঞাসা করলো, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বলল, ভাই আপাতত 24টা আছে, আপনি চাইলে আরো দিতে পারবো, তবে কিছুদিন পর নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সবচেয়ে বড় সাইজের 24টা কালারেরই হেজাব দিন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, 3টা হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছে। রাগে কটমট করে বলল, তোকে কি কিছু জিজ্ঞাসা করেছি আমি? আবিরের রাগী
দেখে ভয়ে সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহস পেল না, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহে ৩-৪ দিন দু তিনটা হেজাব হলেই হয়ে যাবে, সেখানে ২৪টা হেজাব নেওয়ার কোনো মানে হয়? কিন্তু এই কথা কিভাবে বোঝাবে হিটলারকে? আবির নিজের পছন্দ করে আরও কয়েকটা পাটি হেজাবও নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখ উঁচিয়ে জিজ্ঞাসা করে ফেলল, কোথায়? আবির রাগান্বিত কণ্ঠে ফের বলল, কোথায় যাব? কোথাও যাব না। কোথায় যাব কি তোকে বলে যেতে হবে? মেঘ নিজের মাথা নিজেই গাঁঠা দিতে মন চাচ্ছে। বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝরঝর প্রশ্নের উত্তর। ডাক্তারি কি পড়ছি? বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যাস মেঘের, তাই আবিরকেও তেমনই জিজ্ঞেস করে ফেলেছে। আবিরের পেছন পেছন একটা জুয়েলারি দোকানে ঢুকলো মেঘ। আবির ঢুকতেই একজন জিজ্ঞাসা করলো, আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিল, জি ভাই, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলো, ভাই, প্যাকিং করে দিব? আবির তৎক্ষণাৎ জবাব দিল, প্যাকিং লাগবে না, রেডি হলেই আমাকে দিন। লোকটা একটা জোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল। মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর দুইটা দেখছে। অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের 2টা নূপুর। আবিরের আকস্মিক কর্মকাণ্ড দেখে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে। আবিরের এক হাঁটু ফ্লোরে আর একটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। আবিরকে না করার শক্তিটুকুও পাচ্ছে না। মেঘ খাম্বার মতো স্থির, যা হওয়ার তার শরীরের ভেতরে হচ্ছে। রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে, মনে হচ্ছে এই বুঝি প্রেসার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। 2 পায়ে নূপুর পরিয়ে আবির চেয়ারে বসলো। মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখ কেমন লাগছে? আবির তখনও নিষ্ফল চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল, তোকে নূপুর দেখতে বলেছি, আমাকে না। আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে। তৎক্ষণাৎ মেঘ স্বাভাবিক হলো, পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে। মেঘের ফর্সা পায়ের নূপুরগুলো দেখতে অন্যরকম লাগছে। মেঘ খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আবির ভাইয়া। আবির দোকানের বিল পরিশোধ করে মেঘকে নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের বারবার মনে হচ্ছে এসব কিছু স্বপ্ন, একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, তোর যা খেতে ইচ্ছা করে অর্ডার দে। মেঘের নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানির কথা বলল। আবির ওয়েটারকে ডেকে 2টা কাচ্চি দিতে বলল, সাথে 2 গ্লাস বোরহানি। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, আবির ভাই, আপনি কি কাচ্চি পছন্দ করেন? আবির বেশ বিরক্তি
হয়ে বলল। আবির বেশ বিরক্ত হয়ে বলল, আমার পছন্দ অপছন্দ জেনে তোর কাজ নেই। সহসা মেঘের মুখটা চুপসে গেছে। খাবার আশায় দুইজন চুপচাপ খাবার খেলো। মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার চোখ তুলে আবিরকে দেখছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে এমন সময় মেঘ আবিরকে ডাকলো। আবির ভাই। না, কিছু না। আবির এবার সত্যি সত্যি রেগে গেল। কণ্ঠ তিনগুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলতে শুরু করলো, তোকে হিজাব আর নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না। মাথায় ওড়না দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্যই হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টই টই করে কোথায় কোথায় ঘুরছিস এসব জানতে নূপুর দিয়েছি। বাড়াবাতে আবিরের এমন কথা শুনে মেঘ আহাম্মক বনে গেল। মনে মনে কি না কি ভাবছিল সে। আবির ভালোবেসে গিফট দিচ্ছে। কি সুন্দর অনুভূতি হচ্ছিল। সবকিছু মুহূর্তেই বিলীন হয়ে গেল। অষ্টাদশীর মনের ভেতর নবজাগ্রত অনুভূতিতে আবির সযত্নে এক বালতি পানি ঢেলে দিল। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, ওঠ। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ উঠে বসল। তবে মনে মনে ঠিক করলো এবার আর আবিরকে ধরে বসবে না। আবিরের ধমকে মেঘের ভাবনার সুতা ছিঁড়ল। আবির রাগান্বিত কণ্ঠে বলল, একটা কথা তোকে কতবার বলতে হয় মেঘ? ধরে বস, না হয় তোকে রাস্তায় ফেলে চলে যাব। ধমক খেয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। সহসা শক্ত হাতে আবিরের কাঁধ চেপে ধরে। আবির আর কিছুই বলল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। আবির বাসায় সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্তি নিয়ে বলল, তুই কে যে তোকে আমার সবকিছু বলে যেতে হবে? আর একবার আমার মুখের ওপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব। মেঘ মুখটা চুপসে গেল। চিবুক নামিয়েছে গলায়। মাথার পাতলা ওষ্ঠে বিড়বিড় করে বলল, হিটলার একটা। আবির তৎক্ষণাৎ জবাব এলো, আমি হিটলার হলে তুই কি? আবির শুনে ফেলেছে ভেবেই আঁতকে উঠল মেঘ। আবিরের দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না। আবিরের থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভেতরে। আবির নিষ্পলক চোখে অষ্টাদশীর পায়ের দিকে তাকিয়ে আছে। নূপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। আচমকা আবিরের ঠোঁটের কোনো এক চিলকে হাসির ঝলক দেখা গেল। মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসে গল্প করছিল মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেই দিকে। আকলিমা খান ডেকে বলেন, মেঘ কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামল। হাঁপাচ্ছে মেয়েটা। জোরে জোরে শ্বাস নিচ্ছিল আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথায় যাবে, তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান ক্ষুব্ধ নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুই নূপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো। আকস্মাৎ বলে উঠল, আবির ভাই দিয়েছে।
হালিমা খান, মালিহা খান আর আকলিমা খান তিনজনই অবাক হয়ে চোখাচোখি করল কিছুক্ষণ। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, আবির তোকে নূপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগী রাগী ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে তো তোমার ছেলের কথা বলতাম না আমি। হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশে যাওয়ার 6 মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম? মেঘ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ আম্মু, মনে পড়েছে। ওই নূপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেই দিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছাতে নেইনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসল সোফায়। কি হয়েছিল আম্মু, বলো, কেন নিয়েছিলে? হালিমা খান একটু ভেবেচিন্তে বলল, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলল তোর পায়ের নূপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে, ঘুমাইলেই তোর দৌড়াদৌড়ি করিস, ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে, পড়তেও পারে না, তাই বলেছিল নূপুর খুলে রেখে দিতে। তাই আমি আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়ে নিয়েছিলাম। এরপর তুইও আর কখনো চাসনি, আমিও আর তোকে দেইনি। 2-1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দেখি ওইগুলো তোর লাগবে না। এর জন্য তোর বাবাকে বলে রেখেছিলাম, তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দেয়। তখন তো আবির ছিল না, এর জন্যই আজকে তোর পায়ের নূপুর দেখে আমি অবাক হয়েছিলাম। মেঘ ভাবনায় পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নূপুর খুলতে বলেন, এখন উনি নিজের হাতেই কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা, তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতে নূপুরগুলো দিয়েছে নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান খুশি মুখে বলে উঠলেন, ওই সব বাদ দে, শপিং ব্যাগে কি রে মেঘ? মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল, হেজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে ওঠায় ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করেই আজ সেজেগুজে খেতে নামবে ভাবল। চুল ছাড়াই সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে, মাথায় পিচ্চি বাচ্চার মতো একটা পুতুলের বেল্টও দেওয়া, এটা মানে কি? বেলও দিয়েছে। কালো জামা পরেছে, মাথায় ম্যাচিং কালো ওড়না, উষ্ঠদয়ে হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। মেয়েটাকে এমনি অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে, সাথে চুলগুলো ছাড়া থাকতে মায়াবন বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে। আবিরের চোখ সরাতে পারছে না, অবিচলিত আঁখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে উঠল, আবির ভাই, তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো, তানভীরের দিকে না তাকিয়ে বলল, কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন, উনি তোমার কথা বলছিলেন। তুমি দেশে আছো জেনে খুব
খুব করে বললেন, তুমি যেতে। আবির স্বাভাবিক জবাব, কখন যেতে হবে? তানভীর, 6টা। আবির, আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। 3 কর্তাই যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলের এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের সাজুগুজুতে বাবা চাচার নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে। এক পলক তাকালো। আবির ভাইও আজ কালো শার্ট পরেছে। আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন। হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন না। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়ায় মেঘের মাথা নিচু করে মুচকি হাসলো। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের হবু এমপি আবিরকে কিভাবে চিনে? তানভীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ার খুশি হয়ে হবু এমপি বলেছেন, তোমার মাথায় এ প্ল্যান আসবে কিভাবে? আমি তখন বলেছিলাম, আমার বেশিরভাগ প্ল্যান ভাইই দেয়। আমি ভাইকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাই আমায় প্ল্যান দেয়। তখনই এমপি বললেন, তাহলে তোমার ভাইকে নিয়ে আসো। তখন ভাইয়া বাইরে ছিলেন। আজ ওনার জন্মদিন, তাই সকালবেলায় উনি নিজেই আমায় কল করে জিজ্ঞাসা করলেন ভাই এসেছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বলেন ভাইকে নিয়ে যেতে। ইকবাল সাহেবের সাথে মোজাম্মেল খান ও আলী আহমেদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনল। মোজাম্মেল খান সবসময় চুপচাপ থাকেন, যার সিদ্ধান্ত সকল কিছুই বড় ভাইয়ের। তানভীরের সব কথা শুনে আলী আহমেদ খান রাগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি, রাজনীতিতে তুমি জড়াবে না। আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরো এগোতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমেদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পরপর আবির ভাইয়ের দিকে পিট করে তাকাচ্ছে। আলী আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকায়। রাশভারী কণ্ঠে বলা শুরু করলো, আমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানভীর কেন রাজনীতি করে? মেইন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক। এখন সে মাঝপথে ছাড়ার জন্য নয়। সভাপতি, এমপি, মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আসুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয়ে আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, এটা করলে পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনাটা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেশন দেই এটা এভাবে
না করে ওইভাবে কর, এইটুকুই। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত, কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়া, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এর জন্য তানভীর আমায় শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সবকিছু বুঝে নিয়ে ঠিকমতো তারপর দেখব ব্যবসায় মনোযোগ দিতে পারছি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি-দামি ব্যবসায়ী। একসময় তোমাদের ব্যবসায় অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন তোমরা ছোট ছিলে, তবুও যতটা সম্ভব তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকাই থাকলে সবকিছু করা সম্ভব না, সাথে পাওয়ার প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস সময় লেগে যায়, সেটা বড় বড় নেতার এক কলেই সলভ হয়ে যায়। তানভীর যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যেকোনো প্রয়োজনে আশেপাশের মানুষের সাহায্য পাব। এতগুলো কথা বলে এবার আবির থাকলো। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে। কি দূরদর্শী চিন্তাভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে। আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমেদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছ ভাইয়া, আবিরের চিন্তাভাবনা কতদূর। আগে থেকেই ভেবে চিন্তে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করো ওর জন্য, দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আলী আহমেদ খান আর কথা খুঁজে পেলেন না, খাবার শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখ, আবিরের মান অন্তত রাখিস। তানভীর শীতল কণ্ঠে জবাব দিলেন, আমার সর্বোচ্চ চেষ্টা করব আবির ভাইকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ, সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই যেন নাও উঠে যাবে। নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিহিত টানা টানা চোখ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিচড়ে দৃষ্টি সংযত করল, হালকা করে কাশি দিল। মেঘ এখনো বিভোর তাকিয়ে আছে। আবির এবার দাঁতে দাঁত বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকবে মুখে। মেঘ নড়ে চড়ে বসল। আবির এতক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় একটা গাঁঠা দিল। ছি, আবির ভাই কি ভাবলো। যতই মন শক্ত করি, আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, তখনই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজছি। সে যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির ভাই তখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন, সেই দিকও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করছে। তারপর গোসল করে খেতে এসেছে। বিকাল হয়ে গেছে, তাই কাকিয়া
আর বড় আম্মু ঘুমাচ্ছে। হালিমা খানও শুয়েছিল। মেঘকে সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিল মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেঘকে জিজ্ঞাসা করলেন, পড়াশুনো ঠিকঠাক করছিস তো মা? মেঘ উপর নিচে মাথা নাড়ালো শুধু। হালিমা খান, আর তো কয়েকটা দিন, এরপর তো তোর রেজাল্ট দিয়ে দিবে, তারপর তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলো। মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুর ওপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকালে গোসল করতেই চুলগুলো এখনো ভেজা। হালিমা খান একটু রেগে রেগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকালে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো না গোসল করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। এতক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপি জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখল আবির। হালিমা খান কোমল কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দিব তোকে? মেঘের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উরুতে শুয়ে মেঘকে দেখে বুকের ভেতর ছ্যাদ করে ওঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখে পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসল। আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে। ভারার্থ কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপাল গালে গলায় হাত রাখল একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘের যেন বিস্মৃত দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপালে ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বলল, আরে দেখ না, সারাদিন বাসায় থেকেও অসময়ে গোসল করে। এত লম্বা চুল শোকাতে তো সময় লাগবে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিছুই না। আবির সহসা বলে উঠল, মামুনি, একটু কফি করে দিবা প্লিজ? হালিমা খান সরল উত্তর, তুই বস একটু, এক্ষুনি নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ষ বক্ষ ধড়ফড় করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শোধালো, কি হয়েছে তোর? মন খারাপ? মেঘের দুনিয়া ঘুরছে, মনের ভেতর টালমাটাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনোরকম এপাশ ওপাশ মাথা নাড়ালো। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলে বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেল। মেঘ নড়ে উঠল, কাঁপা কাঁপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাহনি অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতায় ন্যায় চোখের দিকে বেশ খানিক তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচে করে ফেলল। আবির এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল,
মেঘ, আমি এই বাড়িতে সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না। চিবুক গলায় নামিয়েছে। নিজের মনের উথাল-পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গোটায়। হঠাৎই প্রলোভ ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাহনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকালে কোচিনে যাবি। ওনাদের 3টা ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি। 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেট যাবি, তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিনে কথা বলে নিব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামুনি, মেঘ কাল থেকে 11টায় গোসল করবে আর বিকালে কোচিনে যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিক হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। এতটুকু বলে কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ঝটপট করে ওপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছে। বন্যা তো 10টার ব্যাচে যাবে। মেঘ একা একা বিকালে পড়তে যাবে। ওখানে তো কাউকে চেনে না। ভাবতেই আহত হলো মনটা। ঠাই সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠেছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন। খয়েরি রঙের শার্ট, কোনোই পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শু জুতো, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাত আঙ্গুলে বাইক চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কাটিয়ে নেমে গেলেন। মেঘ ওখানে দাঁড়িয়ে পড়েছে। বডি স্প্রে তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানভীর সারাদিনেও বাসায় ফিরতে পারেনি। সেই যে সকালে বের হয়েছিল, সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত। বিকেলে বাইরেই খেয়েছে, তারপরও জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়া পর্যায়ে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে। পরিচয় করিয়ে দিয়েছে হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মতবিনিময় শুরু করলো দুইজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে। তানভীর, আবির এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে। সেখান থেকে 4টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সেখানে জন্মদিনের ক্যাপশন দিয়ে। অনুষ্ঠান শেষে তানভীর বলল, ভাই তুমি কি আমার বাইকে লিফট দিবা নাকি রিকশায় করে বাড়ি যাব? আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেল। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানভীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আছে, কেন ভাই? আবির রাশভারী কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল সকাল থেকে যেন 3টার কোচিনে যায়। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছে।
সাথে তারটাও। কোচিনের লোকের সাথে কথা বলেছি। মেঘ একা একা বিকেলে ভালো লাগবে না। হায়, তানভীরের চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হয়েছে ভাই? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিকমতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এই জন্য টাইম পাল্টিয়ে দিয়েছি, সাথে ওনাকেও ওয়ার্নিং দিয়েছি। তানভীর আর কিছু বলল না, চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যায়, যার যার মতো রুমে চলে গেল। রাত তখন 10:30। তানভীর ফোন থেকে বন্যার নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। দুবার দেওয়ার পর রিসিভ হলো। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। বন্যা, কে বলছেন? তানভীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল, আবির ভাইয়া? তানভীরের কিছুটা রাগ হলো, আচমকাই বলে উঠল, ভাইয়া তোমায় কল দিবে কেন? ভাইয়া কি খেয়ে কাজ নেই যে তোমায় কল দিবে? ভাইয়ার জীবনেও তোমার কল দিবে না। শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না। বন্যা আস্তে আস্তে শুধালো, তানভীর ভাই? হ্যাঁ, কোনো দরকার ভাইয়া? তানভীর, শোনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘও বিকালে কোচিং করবে, এটাই জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই কল কেটে দিল তানভীর। বন্যার খাটের উপর টাসকি খেয়ে বসে পড়ল। কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে। একবার বাজাতে কল রিসিভ করলো মেঘ। এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নাই তোর? সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না। কি অঘটন ঘটাচ্ছিস তুই? মেঘ, আমি অঘটন ঘটাইনি। আবির ভাই অঘটন ঘটিয়েছে। উনি আমার মনের ভেতর ঢুকে আমার জীবনের 14টা বাজিয়ে দিয়েছে। আমার খাওয়া, গোসল, ঘুম সবকিছু নাজেহাল অবস্থা করে ফেলেছে। ওনার যতবার দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই। কি করব বল? বন্যা এবার রেগে বলল, রাত বিরেতে নেশা করা ছেড়ে ঘুমা বোন। কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না। মেঘের এসব হাজিবাজি কথা শুনে তার এখন একটুও ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে। মেঘ যেন ঘোরেই পড়ে আছে। মেঘও আর কল ব্যাক করল না। মেঘ ফেসবুকে ঢুকতেই সামনে এলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ। টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখলো, মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখতেই মনে হচ্ছে শরীরে বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ের রক্ত চড়চড় করে মাথায় উঠছে। এই মেয়েকে আর আবির ভাইয়ের পাশে এই মেয়ে কি করে? কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্ট ভেতরে ওই নীল জামা পরিহিত মেয়ের আইডি চোখে পড়ল। আবির ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট, ইচ্ছে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দিই। ইচ্ছা হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর ঘামছে মেঘের। শোয়া থেকে উঠে বসল। কমেন্টটায় অ্যাংরি রিয়েক্ট দিয়ে মেয়ের আইডি ঢুকলো। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগে আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি। ক্যাপশন,
বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছে আবির ভাই। तेरी नजर ने ये मुझे क्या कर दिया, मुझसे ही मुझे जुदा कर दिया। সাথে রাতের শহরের বাইকে বসা একটা ছবি শেয়ার করলো। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে। তার মানে আবির ভাই এ মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবতেই নেত্রযুগল থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো, কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়ের কমেন্টটা পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে, কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো? তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজে সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধু আমার ক্রাশ, আমার তো ক্ষণিকের। উনিও তো কিছুদিন পর বিয়ে করবে, তখন তো আমাকে মেনে নিতে হবে। আমার তো সাহসে কোলাবে না আবির ভাইকে কিছু বলার। মায়ের খাওয়ার থেকে চুপ থাকি, সেটাই ভালো। এদিকে আবির বাসার ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে গাইছে, मैंने जब देखा था तुमको रात भी वो याद है मुझको, तारे गिनते गिनते सो गया, दिल मेरा धड़का था खिसके, कुछ कहा था तुमने हंस के, मैं उसी पल तेरा हो गया। কিছুক্ষণ থেমে আবারও বলল, तेरी नजरों ने कुछ ऐसा जादू कर दिया, लुट गए हम तो पहली मोहब्बत में।